ইন্ডিয়া এই সরকারের দ্বারাও হ্যাপি না, এদেরকেও চাপে রাখার চেষ্টা করতেছে। এটাই জিও পলিটিক্স। 2002, 3, 4 সালে এটা নিয়ে বহুত ঝামেলা হয়েছে। ভারতের কাছে আর কোনো অপশন নেই, দিস ইজ দ্য বেস্ট অপশন দে হ্যাভ। এটা পরিপূর্ণভাবে একটা ভণ্ডামি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সাথে দেখা। আই সে দিস অফেন, বাট আই থিঙ্ক কিছু পার্সোনাল ব্যস্ততার কারণে আসলে রেগুলার ভিডিও করা হয় না। সো এটাই আমরা সলিউশন করার চেষ্টা করতেছি যে কীভাবে আরও রেগুলার বেসিসে আমরা ভিডিওগুলো আসতে পারি এবং আপনাদেরকে ইনফরমেটিভ এবং আমাদের পার্সপেক্টিভগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি, যেটা মূল উদ্দেশ্য আর কি ভিডিওটা করার। সো আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার না করলেই না, এই জন্যই আসলে আসা এখানে, এবং চেষ্টা করব আপনাদেরকে খুব ক্রিস্পভাবে, খুব কনক্রিটভাবে বেসিক্যালি ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে ওই জিনিসটা বলা, যে জিনিসটা আমরা আসলে আপনাকে মেসেজটা দিতে চাই। আপনারা জানেন যে আমরা আগেও ভারতীয় আধিপত্যর বিরুদ্ধে ভিডিও বানাইছি, আপনাদের রেসপন্স পজিটিভ ছিল ওই ব্যাপারে, এবং বিভিন্ন মানুষের বিভিন্ন কমেন্ট আছে, উইচ ইজ ফেয়ার এনাফ। এক একজনের এক এক পয়েন্ট অফ ভিউ থাকবেই, বাট আমাদের যে একটা বেসিক পয়েন্ট অফ ভিউ সেটা সবসময় ছিল যে কোনো ধরনের আধিপত্যবাদ এর বিরোধিতা আমরা করে থাকি, স্পেশালি নিজেদের রাষ্ট্রের ক্ষেত্রে। সো রিসেন্টলি একটা পুশব্যাকের যে কাহিনী চলতেছে, যে ভারত আমাদের সাথে পুশ ইন করার চেষ্টা করতেছে অনেক দিন যাবৎ, নিজেদের যেটা তারা দাবি করে ইল্লিগাল বাংলাদেশি সিটিজেন যাদেরকে তারা পুশ ইন করার চেষ্টা করতেছে, সেটা প্রচুর পরিমাণে এখন বেড়ে গেছে। এবং রিসেন্টলি তাদের যে বিজেপির উত্থান হইল পশ্চিমবঙ্গে, এটার পর থেকে এটা রাজনীতি আরও বাড়বে এখন, এটা খুবই স্বাভাবিক। এটা একটা ইন্টারেস্টিং বিষয়। লাস্ট টাইম যখন বিএনপি ক্ষমতায় ছিল খালেদা জিয়ার আমলে, আমরা তো তখন সময় ছোট, এত কিছু বুঝতাম না, বাট এখন স্টাডি করে যেটা পাই যে ওই সময়ও এরকম পুশিনের বহুত কাজ করতো। 2002, 3, 4 সালে এটা নিয়ে বহুত ঝামেলা হয়েছে, যতটুকু আমরা বড়দের থেকে শুনতে পাই এবং অবভিয়াসলি কাগজপত্রে পড়াশোনা করে জানতে পাই। এবং এখন আবার বিএনপি ক্ষমতায় আসছে বা ক্ষমতার পালাবদল হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের টাইমেও এত বেশি প্রেশার ছিল না, বাট ওই সময়ও বিভিন্নভাবে চেষ্টা করতেছিল এটা করার জন্য। এখনও এটা ধীরে ধীরে বাড়াচ্ছে। সো তো এই ন্যারেটিভটা ভেঙে ফেলা উচিত, যেটা আমাদের অপোজিশন এবং বিভিন্ন মিডিয়া সেল দ্বারা ছড়ানো হয়, যে কারেন্ট সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী সবারই কাইন্ড অফ ইন্ডিয়ার ব্যাকিংয়ে ক্ষমতায় আসা। সো আসলে এটা যে পরিপূর্ণভাবে সত্য না, এটা প্রমাণ করে যে ইন্ডিয়া এই সরকারের দ্বারাও হ্যাপি না, এদেরকেও চাপে রাখার চেষ্টা করতেছে। এটাই জিও পলিটিক্স। ইন্টারেস্টিংলি এনাফ, আওয়ামী লীগের টাইমে যখন গত সরকার ছিল, তখন তারা কোনো সময় এরকম পুশিন নিয়ে এত গুতাগুতি করেনি। সো এখন যখন এটা করতেছে, দ্যাট ইটসেলফ শোজ যে আসলে তারা কত, মানে কি বলবো, খুবই বাজে অবস্থায় এই জিনিসটা করতেছে, কত ডেসপারেটলি তারা এই জিনিসটা করতেছে। তো যেহেতু এটা ডেসপারেটলি তারা করতেছে, তার ইচ্ছা যে আমাদের সরকার তাদেরকে কিছুটা হইলেও প্রেশারে রাখছে, বা কিছুটা হইলেও তাদের ট্রাস্ট গ্যাপ আছে আমাদের সরকারের সাথে, যে তাদের ইন্টারেস্ট সার্ভ করবে না কারেন্ট সরকার, তারা বাংলাদেশের ইন্টারেস্ট বা কোনো না কোনোভাবে অন্য কিছু করবে। ঠিক আছে, আমি সরকারের সব কিছু ভালো বলতেছি না, সব কিছু খারাপও বলবো না, বাট এই জিনিসটাতে অ্যাটলিস্ট আমাদের ক্লিয়ার করে ফেলা উচিত যে অ্যাটলিস্ট এই সরকার কোনো ভারতের সাথে ডিল করে কোনো ক্ষমতায় আসেনি। ভারতের কাছে আর কোনো অপশন নেই, দিস ইজ দ্য বেস্ট অপশন দে হ্যাভ। দ্যাটস ওয়াই দে আর ওকে টু গো অ্যান্ড ওয়ার্ক উইথ হেম অ্যান্ড দ্য গভর্নমেন্ট, বাট দে আর অলসো পুটিং প্রেশার কোনো না কোনোভাবে সরকারের উপর, যাতে বাংলাদেশ ইন্ডিয়ার কাছে আরও মাথা মতো পররাষ্ট্রনীতি করতে বাধ্য হয়, যেটা হওয়ার সম্ভাবনা কম। আবার যখন আমাদের প্রধানমন্ত্রী চায়না ভিজিট করবে খুব রিসেন্টলি আমরা শুনতেছি, তো এখন আরও এই প্রেশারগুলো বাড়াবে। আঞ্চলিকভাবে যখন বাংলাদেশ নিজেদেরকে আরও ডাইভার্সিফাই করার চেষ্টা করতেছে, মিলিটারিলি আরও ডাইভার্সিফাই করার চেষ্টা করতেছে, ইনভেস্টমেন্ট ওয়াইজ আরও ডাইভার্সিফাই করার চেষ্টা করতেছে, তখন এই প্রেশারগুলো আরও বাড়াবে। সো ইন দ্যাট সেন্স আমি সারপ্রাইজ হইনি এটা করতেছে। আসলে পুশিন জিনিসটাই করা হয় অন্য সরকারকে প্রেশারাইজ করার জন্য। এরা যে আসলে বাংলাদেশি না কি না, এটার প্রমাণ আসলে কেউ কোনো দিন দিতে পারবে না। ঠিক আছে, যাদেরকে পুশিন করা হচ্ছে, এটা তাদের কি বলবো, নিজেদের ইন্টারনাল রাজনীতির জন্য প্রেশারাইজ করে ইন্টারনাল রাজনীতিকে যাতে বিজেপির ফরে আনা যায়, এটার কারণে তারা এই রাজনীতি করতেছে। এই কারণে সাধারণ মানুষরা, গরিব মানুষরা, এখন গরিব মানুষ, বর্ডারের মানুষ বেশিরভাগ গরিব থাকে,
ওই গরিব মানুষের কাছে কি এত সার্টিফিকেশন আছে? সে তো সারা জীবন এখানে জন্ম হয়েছে, এখানে বড় হচ্ছে, তার বাচ্চা কাচ্চা ওইখানে বড় হচ্ছে, এখন সে ওই সময় এই সার্টিফিকেট তার কাছে ছিল নাকি? এগুলো কিছুই না, এগুলো একটা ভণ্ডামি, সিরিয়াস লেভেলের ভণ্ডামি ভারতীয় সরকারের পক্ষ থেকে, ভারতীয় আঞ্চলিক পশ্চিমবঙ্গের সরকারের পক্ষ থেকে। এটা পরিপূর্ণভাবে একটা ভণ্ডামি, এটা পরিপূর্ণভাবে বাংলাদেশকে চাপে রাখা এবং ওই গরিব মানুষদের দ্বারা বাংলাদেশকে চাপ সৃষ্টি করতেছে। কলিজাটা জুড়ায় যায় ওই গরিব মানুষদেরকে দেখে, যারা কাঁটাতারের মাঝখানে বসে আছে, একজন ঢুকানোর চেষ্টা করতেছে, একজন নিতে চাচ্ছে না। সো মানে কি বলবো, অ্যাজ ইফ এরা কোনো মানুষই না, এরা কোনো যন্ত্রপাতি যে বলতেছে ভাই এই যন্ত্রপাতি আমার লাগবে না, তুমি নিয়ে যাও। বলে যে ভাই আমার কাছে অলরেডি অনেক যন্ত্রপাতি আছে, আমি তোমার থেকে নিতে চাই না। ভাই এরা মানুষ, এদের লেজিটিমেট রাইটস আছে, এদের ভিটামাটি আছে, এদের নিজস্ব জায়গা আছে, এরা কোথার থেকে তো উঠে আসেনি, ঠিক আছে? তো এটার একটা সলিউশন আছে, আমি আমাদের সরকারকে বলতে চাই, বাংলাদেশকে মিলিটারিলি স্ট্রং করেন এবং বর্ডার এরিয়ার যতটুক পারে স্ট্র্যাটেজিক ডিপ বাড়ায়, যে গ্যাপগুলো আছে দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে যশোরের বর্ডারে, সিলেটের বর্ডারে, কিংবা আরও আই থিঙ্ক আরও মনে হয় 7-8টা, আমার ঠিক স্টাডি করা নেই, এরকম 7 থেকে 8টা বর্ডার আছে। এই বর্ডারের স্ট্র্যাটেজিক ডেপথ বাড়ায় ফেলে, বাড়ায় নিজেদের, বিজিবিকে বলে নিজেদের জায়গা ছড়ায় ফেলতে, লাইনটা আরও পিছনে টেনে দেন। ওরা যেহেতু ঢুকাইতেই চায়, আমরা ঢুকাই, কোনো অসুবিধা নেই, ওখানে মানুষ থাকবে, ওই মানুষগুলো আমাদের যত্নে থাকবে, আমাদের রাষ্ট্রের যত্ন থাকবে, এবং ওই জায়গাটা আমরা নিয়ে নিব। যদি বেশি চায় না মানুষ ঢুকাইতে, ওই জায়গা আমরা নিয়ে তারপরে মানুষ নিব, অবশ্যই মানুষ নিব, জায়গা সহ নিব। মাতব্বরি করলে, বেশি ফাজলামি করলে একদম এই কাজ করা শুরু করে দেন, এক্ষুনি প্ল্যান করে। যার কাছে যাওয়া তার কাছে যান, যার থেকে ব্যাপার নেওয়া তার থেকে নেন, বম্বার্টমেন্ট করে এই জানোয়ারের বাচ্চাদেরকে শিক্ষা দিয়ে ওই জায়গা সহ মানুষকে নেন। শুধু মানুষ নিবেন না, জায়গা সহ নিবেন, ঠিক আছে? এবং এমনিও ইন্ডিয়ার যে বর্ডার রাষ্ট্রগুলো আছে, ভাই আমি নিজে দক্ষিণ দিনাজপুর এর বর্ডার থেকে হয়ে ভারত থেকে যখন আমি গেছিলাম, তখন আমি নিজে দেখি, আমি দক্ষিণ দিনাজপুরের মানুষদেরকে আমি তখনও দেখছি কী পরিমাণ গরিব তারা। পশ্চিমবঙ্গের মানুষজনই গরিব, পশ্চিমবঙ্গে আমরা যত স্টেটের সাথে বর্ডার শেয়ার করি সবাই গরিব, ঠিক আছে? আমাদের থেকে প্রচুর গরিব, দে নিড আওয়ার সাপোর্ট। ভারতের সরকার তাদেরকে কোনোদিন সাপোর্ট করবে না, পশ্চিমবঙ্গের সরকার তাদের সাপোর্ট করার ক্যাপাসিটি রাখে না। আমাদের সাপোর্ট তাদের দরকার, আমাদের রাষ্ট্রীয় সাপোর্ট তাদের দরকার। এই জন্য আমাদের ওই জায়গাগুলো দখল করে নিতে হবে, সোজা কথা, এখানে কোনো ইফস অ্যান্ড বাটস নেই। এটা আমাদের স্ট্র্যাটেজিক ডেপথে হেল্প করবে, আমরা সোলার প্যানেল বসাইতে চাইলে ওখানে হেল্প করবে, আমাদের কৃষি জমি হিসাবে ওইগুলো হেল্প করবে। জায়গার পর জায়গা ওদের পড়ে আছে, ওদের রাষ্ট্র এটা টেক কেয়ার করে না, জনগণ রাষ্ট্রের সাথে বিচ্ছিন্ন। ওখানে অনেক মানুষ হয়তো বলতেও পারবে না দিল্লি কোন জায়গায় যাইতে কিভাবে হয়, বুঝতে কিভাবে হয়। ওরা কলকাতা পর্যন্ত কলকাতা থেকে বহুত মানুষ চলে যায় দিল্লিতে এবং বিভিন্ন রাষ্ট্রে, কারণ কলকাতাতে জব নেই, জবস অ্যাভেলেবেল নাই। সো ওদের পশ্চিমবঙ্গের অবস্থা খারাপ, বিহারের অবস্থা খারাপ, 7 সিস্টার্সের অবস্থা খারাপ। সো এত দূরে যাওয়ার দরকার নেই, প্ল্যান করে আস্তে আস্তে করে স্ট্র্যাটেজিক ডেপথ বাড়ানো শুরু করে দেন। ওরা যেহেতু মানুষ পুষিনি করতে চায়, আমরা কোনো পুশব্যাক করবো না, আমরা নিব সব মানুষের জায়গা সহ নিয়ে নিব, ঠিক আছে? শুনতে আনরিয়েলিস্টিক লাগে, কিন্তু আমি প্রিটি শিওর আমাদের মিলিটারি ভাইরা যারা আছেন তারা আমাকে কনফার্ম করতে পারবেন যে এটা খুবই আনরিয়েলিস্টিক কিছু না, ঠিক আছে? আমরা ডিপ্লোম্যাটিক্যালি এটার পিছনে ক্যাম্পেইন করব, আমরা মানুষদেরকে বুঝাবো, চায়নাকে বুঝাবো, আমেরিকাকে বুঝাবো, সবাইকে বুঝায় আমাদের সুপার পাওয়ারদেরকে আমরা, রাশিয়াকে বুঝাবো যে এই জিনিসগুলো তারা আমাদের সাথে করে, এবং আমাদের এই জিনিসের একটা টার্ন ব্যাক করা উচিত, টার্ন ব্যাক অফ ইভেন্টস করা উচিত, এবং এই জানোয়ারের বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া জরুরি। এবং আমাদের ওই যে ভারতীয় হাই কমিশনার কি আজব কথা বলে যে 140 কোটি আমাদের, 20 কোটি আপনাদের, আমরা একসাথে মিলে দুই ডেমোক্রেসি যদি একসাথে আসে তাহলে আমরা কত বড় পাওয়ার হাউস হয়ে যাই। এই অসভ্যর বাচ্চা, আমরা তাহলে কি দিল্লি দখল করে নিব? তুই তো ঢাকা দখল করা মিন করছিস, আমি দিল্লি দখল করা মিন করি, তাহলে একসাথেই তো করতে হবে, দিল্লি দখল করি আমরা, ঠিক আছে? এমনও তো আমাদের সাথে দিল্লি আমাদেরকে ছাড়া চলতো না। আমরা দিল্লি সালতানাতের টাইমে, মুঘল সালতানাতের টাইমে সবচেয়ে ধনী রাজ্য ছিলাম। আমাদেরকে ছাড়া তো দিল্লি এমনও কোনো সময় চলতে পারে না, এখনও চলতে পারবে না। ঢাকা ছাড়া দিল্লি অচল, সবাই জানে। তো আমরা দখল করে নিই দিল্লি, তোরা কি করবি দিল্লিতে থেকে, অসভ্যর বাচ্চা? আমাদের এই স্টেটমেন্ট কন্ডেম করে নেই কেন ফরেন মিনিস্ট্রি? কি একটা স্টুপিড স্টেটমেন্ট, একসাথে যদি মানে মন যা চায় তা বললেই হলো, তাই না? ঠিক আছে, তাহলে আমরা দিল্লি দখল করার চিন্তা ভাবনা করি, সমস্যা নেই। অটোমান এম্পায়ার যখন এরকম একটু ছোট ছিল, তখন দ্য গ্রেট ওসমান ফার্স্ট,
ফাউন্ডার অফ অটোমান এম্পায়ার ওরহান ওসমান, তারা তখন থেকে স্বপ্ন দেখতো কনস্টান্টিনোপল দখল করা। সো তারা এরকম বাংলাদেশের একটা গরিব রাষ্ট্রের মধ্যে ছোট্ট একটা জায়গায় ছোট্ট একটা গ্রামে থেকে স্বপ্ন দেখছে যে আমরা একসময় যে এখন ওরা যে দিল্লি যেরকম কনস্টান্টিনোপল ওই সময় ওরকম ছিল, তো ওরকম দখল করার চিন্তা করতো। আমরা এরকম চিন্তা করি, আমরা তো এর থেকে অনেক উঁচু স্থানে আছে, আমরা একটু চিন্তা করে দেখি কি মনে হয় আপনাদের। অসভ্যর বাচ্চা। যাই হোক, ওই কথা বললে লাভ নাই। সিম্পল কথা হইল, একটা সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড কথা হইল, আমাদের কিছু জায়গাপাতি দখল করে নেওয়া উচিত। ঠিক আছে, এটা তারা যত্ন করতে পারে না, ওইসব মানুষের আমাদের হেল্প দরকার, আমাদের ওইসব মানুষের হেল্প দরকার, ওই জায়গাগুলো আমাদের দরকার, ওদের দরকার, সব ইন্টারেস্ট বেস আমাদের সাথে আছে, আমাদের কিছু করে নেওয়া উচিত এটা। তাহলে মনে হয় ওরা একটু শান্তি পাবে। আপনাদের যদি এই ব্যাপারে আরও কোনো ওপিনিয়ন থাকে প্লিজ শেয়ার করবেন। এখানে অনেক বেশি গরম, আমি একটা পার্টিকুলার কাজের জন্য ব্যস্ত, এই জন্য একটু গরমের কারণে বেশি একটা কথা বলতে পারতেছি না এখন। এটা নিয়ে ইনশাল্লাহ আরও বড় ভিডিও করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।